দর্শক, স্বাগত ATN নিউজে। 7 বছরে পা দিয়েছে ATN নিউজ। গত 6 বছর ধরে আমরা কিন্তু প্রযুক্তির জোর কিংবা শক্তিতে আপনাদের জয় করতে চাইনি, চেয়েছি ভালোবাসায় বাঁধতে, ভালোবাসার শক্তিতে জয় করতে। রাজনীতি, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, বিনোদনের নানা ক্ষেত্র থেকে একটু একটু করে আমরা তুলে এনেছি অন্যরকম এক শক্তিমান বাংলাদেশ। আমরা বলছি সাধারণের অসাধারণ গল্প। তাই 7 বছরে এসে আমরা আজ সারা দিন উদযাপন করছি সেই সব মানুষদের সঙ্গে, মানুষদের জন্যে যারা সৃষ্টি করেছেন বা সৃষ্টি করছেন অসাধারণ সব গল্প। আয়োজনের এই পর্যায়ে আমরা এখন এমন একজন নির্মাতা ও তার পরিবারের সঙ্গে আছি যিনি এবং যারা অসাধারণ সব স্বপ্নকে সামনে রেখে বিজ্ঞাপনে, নাটকে, চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন। আমরা তাদের সাথে গল্প করব সাধারণ থেকে অসাধারণ যাত্রায় পৌঁছানোর গল্প। সংস্কৃতি, বিশেষ করে চলচ্চিত্র ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমাদের আজকের বিশেষ সাধারণের অসাধারণ গল্পের অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি বিজ্ঞাপন, নাটক, চলচ্চিত্র নির্মাতা এবং হাউস টপ ডাউনের কর্ণধার অমিতাভ রেজা চৌধুরী। এবং আমাদের সঙ্গে আরও উপস্থিত আছেন লাইন প্রডিউসার হাউস টপ ডাউন জাকিয়া রশিদ মেম। সেই সঙ্গে আছেন আমাদের আরও একজন সম্মানিত অতিথি মাজাবিন রেজা মৌ, প্রডিউসার হাউস টপ ডাউন। শুরুতেই আপনাদের সঙ্গে জানেন একজন গুণী মানুষ আমরা যাকে বলি যে অদ্ভুত সেই ছেলেটি আবার শুরু করলো হাঁটা, কালো লম্বা এলোমেলো চুলে চোখ দুটো তার ঢাকা। কিন্তু আপনি বলেন আমি একজন গরিব মেধাবী নির্মাতা, এই গল্পটির পেছনের গল্প শুনতে চাই। আমি একজন মধ্যবিত্তের ঘরের মানুষ মানে বলা যায় একভাবে, কারণ আমি যেই পরিবার থেকে আসছি সেই পরিবারটা একদমই একটা মধ্যবিত্ত পরিবার, এবং আমার ছোটোবেলাটা কেটেছে ভূতের গুলিতে, একটা মধ্যবিত্ত নেইবারহুড বা মধ্যবিত্ত অঞ্চল বলা যায়, সেরকম একটা অঞ্চল। তারপরে কলাবাগানে আমার কিশোর বয়স কেটেছে, এবং তারপরে একটা শেষে এসে উত্তরায়, আমার বাবা উত্তরায় বাসা ভাড়া গিয়েছিল। সারা জীবনই মোটামুটিভাবে ভাড়া বাসাতেই ছিলাম। তো বলা যায় এক ধরনের মধ্যবিত্ত চিন্তার মানুষের চিন্তা থেকে আমার বেড়ে ওঠা। তো সেই জায়গা থেকে যদি আমরা জানতে চাই যে আপনার ব্যক্তিগত সংগ্রামের জায়গা কোনটা ছিল, আপনি বড় হওয়ার পর যে স্বপ্নগুলো দেখতে শুরু করলেন, সেখান থেকে পরিবারের সাপোর্ট কতটা পেয়েছিলেন, বা নিজে নিজে সংগ্রামটা কীরকম হয়েছিল আপনার? স্বপ্নটা এমন একটা শব্দ যেটাতে আসলে সবাই দেখে, এবং সেটা আলাদা করে কিছু ছিল না। আমার যেটা ছিল সেটা যে আমি হয়তোবা কিছু সবসময় অন্যরকম কিছু করার চেষ্টা করেছি। অন্যরকম বলতে বোঝাচ্ছিলাম যে আমি মনে হয়েছিল যে আমি কিছু বলতে চাই, কথা বলতে চাই, কাজ করতে চাই। ছোটোবেলায় এক সময় মনে হতো যে রাজনীতি করতে চাই, সেই জন্য সেরকমভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম নিজের পড়াশোনা, রাজনীতি করব। তারপরে মনে হলো যে না, রাজনীতির না, আমি এই কথাই অন্য কোনো জায়গায় বলতে চাই। সেই বলার চেষ্টাতে প্রথমে দেখলাম যে আমি যদি ফিল্ম প্রফেশনটাতে নেই, এবং এই প্রফেশনটার মধ্যে দিয়ে আমি আমার কথা বলতে পারি, এবং এই কাজটা সিনেমা ব্যাপারটাও আমার খুব এক্সাইটিং লাগা শুরু করলো একটা সময়, যে সিনেমা দিয়ে গল্প বলা, ইমেজ, লাইট, এগুলো আমার ভালো লাগা শুরু হলো। সো এটার মাধ্যমে জাস্ট আমার কথাগুলো বলতে চেয়েছি, সেই কথাগুলো বলার চেষ্টা করেছিলাম। এই করতে গিয়ে দেখা গেছে এই ফর্মটা বা এই ফিল্মের অ্যাকশন অ্যান্ড কাটের এই পুরো ব্যাপারটা, পুরো ব্যাপারটার সাথে আমার এক ধরনের সম্পর্ক তৈরি হয়, এক ধরনের ভালোবাসা তৈরি হয়, যে এইটা করতে খুব ভালো লাগে, যে অ্যাকশন অ্যান্ড কাট, এই লাইট, এই আলো, এই ক্যামেরা, এর মাধ্যমে চরিত্রগুলো কথা বলছে, এই যে পুরো ব্যাপারটা, এই পুরো ব্যাপারটার মধ্যে এক ধরনের বলতে পারি মজা আছে। এই মজাতে আকৃষ্ট হয়ে গেলাম, এবং এটা করতে করতেই বিজ্ঞাপন করতে চেষ্টা করা, বিকজ এটাকে প্রফেশন হিসেবে নেওয়া, এবং তারপরে হাউস টপ ডাউন তৈরি করা, এবং তারপরে আস্তে আস্তে টেলিভিশন ফিকশন তো প্রথমেই শুরু করেছিলাম, এবং তারপরে এখন সিনেমা বানানোর চেষ্টা করছি, আরও সামনে সিনেমা বানাতে চাই, এবং শেষ পর্যন্ত আসলে সিনেমাটাই হয়তো বা সেই সিনেমা নিয়ে আপনার সঙ্গে গল্পে আমরা আসবো। তার আগে আমরা জাকিয়া রশিদ মেমের সঙ্গে একটু কথা বলতে চাই, যার পরিচয় আমি দিয়েছি হাউস টপ ডাউনের লাইন প্রডিউসার হিসেবে, কিন্তু দর্শকরা জানেন, তারপরও আরও একবার বলতে চাই যে আমাদের অতিথি এবং এত গুণী একজন মানুষের সহধর্মিণী মেম, আপনার কাছে জানতে চাইবো এই অমিতাভের স্বপ্নের সঙ্গে, উনি বলছিলেন যে স্বপ্ন সবাই দেখে, তার স্বপ্নের সঙ্গে আপনার সম্পর্ক তৈরির গল্পটা আমরা জানতে চাই আজকে। ও
ওর স্বপ্নটা ও স্বপ্ন যেটা দেখে এবং যেটা করতে চায় সেটার সাথে আমি পুরোপুরি আমার মনে হয় আমি একমত এবং ওকে সাপোর্ট করার যথেষ্ট চেষ্টা করি, বিকজ ওর এটা ওর ভালোবাসা থেকেই ও করছে এবং এটা করেই ওর আনন্দ পাচ্ছে, এটাই ওর জীবন, এটাই ওর সবকিছু। সো আমার মনে হয় যে ওই ক্ষেত্রে আমার যতটুকু সম্ভব ওকে ওই সহযোগিতাটা করা উচিত। কিন্তু কবে থেকে ভাবতে শুরু করলেন যে এই স্বপ্নটা আমারও পছন্দের বা আমারও ভালো লাগার, ওর ভালো লাগার থেকে কবে থেকে? যখন থেকে ওকে আমি চিনি তখন থেকেই। আচ্ছা, সম্পর্ক তৈরির পরে আপনার কি কি মনে হয়েছে, কতটা সাপোর্ট দেওয়া দরকার বা আপনি পাশে থেকে তাকে আরো কতটা উদ্বুদ্ধ করতে পেরেছেন বলে আপনি আমার মনে হয় এটা অমিতাভ ভালো বলতে পারবে আমি ওকে কতটুকু উদ্বুদ্ধ করতে পেরেছি আমার থেকে তাহলে বেটার ও অমিতাভ বলতে রেজার কাছ পারবে। থেকে শুনবো আমরা। উদ্ভূত মানে মিমের সাথে আমার পরিচয় প্রায় 12 থেকে 13 বছর যাবত। আমরা প্রথমত বন্ধু, এবং তারপরে আমাদের দাম্পত্য জীবন হচ্ছে 3 বছর। তো সেখান তার থেকে আগে 9 বছর আমরা আসলে বন্ধু, আমরা বন্ধু ছিলাম। তো আর সত্যি কথা বলতে যে মিম যেহেতু টেলিভিশনে তখন আমার প্রথম পরিচয় টেলিভিশনে খুব বিজ্ঞাপনে অল্প একটা দুটা আমার সাথেই কয়েকটা করেছে, এছাড়া কোনো কাজ করেন না, তাই না? সো একটা দুটা বিজ্ঞাপনে অভিনয় করেছিল আর অ্যাডভার্টাইজিংয়ে কাজ করতো, একটা এজেন্সিতে কাজ করতো। তো ওর এবং ছোটবেলার থেকে মানুষ তো আসলে স্বপ্ন মিম হয়তো বা ছোটবেলা থেকে ওর যে বই পড়ার অভ্যাস এবং ওর যেই স্বপ্ন দেখার অভ্যাস, হয়তোবা আমার সেইটাই অভ্যাস ছিল। আমি হয়তোবা কাজটা করছি, ও হয়তোবা কাজটা করছে না, মানে হয়তোবা সেটা নিজের মতো করেই থাকছে। মানে আমি বিশ্বাস করি না যে আমি সিনেমাটা বানাই বলেই আমার স্বপ্নটা পূরণ হচ্ছে। মানুষ তো আসলে নিজের জগৎটা তৈরি করে নিজের ভিতরে। সো আমার মনে হয় যে ও যা বলতে চাচ্ছিল জীবনে বা যা যেভাবে জীবন চিন্তা করছিল, সো আমি হয়তো বা একটা সময় পর্যায়ের পর আমরা যখন দেখলাম যে আমাদের চিন্তায়ের অনেক মিল আছে এবং ভাবনার অনেক মিল, আমরা একই কাজ করতে চাই, তারপর আসলে একসাথে পথ চলা। আর আমি মনে করি যে আমি অনেক সময় একটা কথা বলি, সেটা হচ্ছে আমার সব অনেকে এক জায়গায় পরিচয় করে দিতে গিয়েও ভুল হয়েছে, কেউ বুঝতে পারেনি ব্যাপারটা, যে সহধর্মিনী বা ওয়াইফ বা এইভাবে আমি কখনো পরিচয় দিতে খুব একটা কমফোর্টেবল না, আমার একটা মনে হয় না কখনো। আমি যেটা বলি সেটা হচ্ছে মিম হচ্ছে আমার সহযোদ্ধা, আমার সাথী, আমার পথে চলার, আমরা একজন আরেকজনের পথে চলার এখন একসাথে যা করছি মোটামুটি ভাবে একসাথেই করার চিন্তা করছি। আমরা তো অমিতাভ রেজার কাছ থেকে শুনে ফাঁকে একটু জেনে নিতে চাই, আয়নাবাজি সিনেমা নিয়ে যখন কান চলচ্চিত্র উৎসবে অমিতাভ রেজা গেলেন, আপনি একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন যে এর পেছনের ত্যাগের গল্পটা আমি জানি। এই গল্পটা একটু আমরা জানতে চাই, আমাদের দর্শকদের জন্য আজকে জানাতে চাই। হ্যাঁ, আসলে আয়নাবাজির জন্য আমরা সবাই, আমার মনে হয় আমাদের পরিবার, আমাদের হাফ স্টপ ডাউন পরিবার সবাই অনেক রকম ত্যাগ করেছে আসলে, সত্যি কথা যেটা। যেমন অমিতাভ, আমি যদি আমার পার্সোনাল স্যাক্রিফাইসের কথা বলি, অমিতাভ যেমন আসলে আয়নাবাজি শুটিংয়ের জন্য 2 মাস লোকেশনে গ্যান্ডারিয়াতে ছিল, তো বাসায় আসেনি, ওখানেই থাকতো, হয়তো বা সপ্তাহে একদিন আসলো আবার চলে গেল। এইভাবে আসলে ওর সাথে দেখাও খুব কম হতো, কথাও খুব কম হতো। সো এরকম অনেক রকম। আর হাফ স্টপ ডাউন পরিবারের ত্যাগের কোনো কথা? হাফ স্টপ ডাউন পরিবারের ত্যাগ অবশ্যই, আমাদের হাফ স্টপ ডাউন প্রচুর সাপোর্ট করেছে অমিতাভের এই ছবির জন্য। সব আমাদের যেসব ছেলেমেয়েরা আমাদের সাথে কাজ করছে, ওরা আমাদের একদম পরিবারের মতো, এবং ওরা ওদের যথাসাধ্য চেষ্টা করেছে অমিতাভকে কিভাবে ভাইকে সাপোর্ট করা যায়। ওরা তো অমিতাভকে সবাই ভাই ডাকে, তো কিভাবে ভাইয়ের কি লাগবে কখন, যত রকম ভাবে সম্ভব ওরা সাহায্য করার চেষ্টা করেছে সব সময়। আর আপনি আপনার ব্যক্তিগত ত্যাগের কথা তো বললেনই, অনেকদিন একা ছিলেন, হয়তো আসতে পারেননি, বাট ইটস টোটালি ওয়ার্থ ইট। একা থাকলেও আমি বলবো যে আয়নাবাজি যে বানাতে পেরেছে, এবং ফাইনালি আমরা ছবিটা মুক্তি পাবে হোপফুলি ইন অগাস্ট, সো এটা ইটস টোটালি ওয়ার্থ ইট। থ্যাংক ইউ। রাতের পর রাত মানে দেখা গেছে যে অমিতাভ ঘুমাচ্ছে না, শুটিং করে এসেও পরদিনের কি শুট হবে সেটা নিয়ে প্ল্যান করছে, সেটা নিয়ে কাজ করছে। তো ইটস টোটালি ওয়ার্থ ইট এটা করাটা। এটার পিছনে আমরা আয়নাবাজি নিয়ে অনেক গল্প শুনবো, তার আগে আমরা আমাদের আরেকজন অতিথির সঙ্গে কথা বলাটা, মানে আপুকে পেয়ে তো আমরা আজকে ভীষণই খুশি। মেহজাবিন রেজা মৌ, পরিবারের কাছ থেকে তার এই পথ চলাটা, এই স্বপ্ন দেখার শুরুটা পরিবারের কাছ থেকে কতটা সাপোর্টিভ ছিল, এবং আপনারা কিভাবে দেখেছেন তাকে সেই শুরুর দিক থেকে? সত্যি কথা বলতে, যেটা ভাইয়া বললো যে আমরা তো আসলে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজন, তো বিজ্ঞাপন বানাবে এটা তো কেউ আসলে ভালোভাবে নেবে না। তো প্রথম দিকটা আসলে অনেক যুদ্ধ করতে হয়েছে। আর অমিতাভ ভাই ইকোনমিক্সে পড়াশোনা করে এসেছে, আমার বাবা হচ্ছে ইঞ্জিনিয়ার। তো ঠিক আছে, সাথে কিছু করো, কিন্তু
বিজ্ঞাপন বানাইতে হবে, এটা একটু যুদ্ধ করতে হয়েছে। কিন্তু তারপর আসলে যখন একটার পর একটা কাজ শুরু করলো, ভাই ছোটবেলা থেকেই আসলে একটু শিল্প এরকম সব সময় আবৃত্তি, মঞ্চ, এগুলোতে ভাইয়া ইন্টারেস্টেড সব সময় ছিল। সো আমার বাবা মা আসলে খুবই এসব ব্যাপারে খুবই ইন্সপায়ার করে। আমার বাবা অনেক বই পড়েন এবং ভাইয়াও প্রচুর বই পড়ে। সো ওইভাবে আসলে ছোটবেলা থেকেই একটা সংস্কৃত আমাদের মনন সবার মধ্যে আছে, কোথাও না কোথাও। আমার বাবা মা আমার মধ্যে অনেক কম, কিন্তু তারপরেও সো আছে। সো তারপরে যখন শুরু করলেন অমিতাভ ভাই এসে 2001-এ, তারপর থেকে আসলে পিছনে আর তাকায়নি। তারপর থেকে সব সময় যেভাবে হেল্প করা যায় সেভাবেই আমরা কাজ করি। অমিতাভের এই স্বপ্নযাত্রা, পরিবার যেভাবে পাশে ছিলেন আমরা বুঝতেই পারি, উনিও বলছেন তার কথায়। আমরা আসলে আজকের এই অনুষ্ঠানটিতে সাধারণের অসাধারণ সব গল্প নিয়ে কথা বলছি। আমাদের এ নিয়ে আমি অমিতাভ রেজার কাছে যাব যে গণমাধ্যমে এই সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প নিয়ে বা এই নাটক, চলচ্চিত্র বা বিজ্ঞাপন নিয়ে কী ধরনের ভূমিকা রাখছে। তার আগে একটু বলতে চাই যে আমাদের আজকে 7 বছর বর্ষপূর্তি আমরা আছি, 7 বছরে পড়েছে এটিএন নিউজ। আমাদের টেলিভিশন কিন্তু সাধারণের অসাধারণ গল্প নিয়ে কথা বলি বা আমরা চেষ্টা করি সাধারণ মানুষকে তুলে আনতে আমাদের মাঝে। যেমন আমাদের বার্তা প্রধান মুন্নি সাহার সঞ্চালনায় একটি অনুষ্ঠান হয় কানেক্টিং বাংলাদেশ। আমরা একটু দেখে এসে সে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, একটু যদি দেখে আসি। কি চাচ্ছেন, আপনার কাছে কি চান সেটা বলেন, কোনটার সমাধান চান? আমি চাই যে আমার ধরেন অনেক দিন হয়ে গেছে, তারপরেও চাই যে আমার বাচ্চা হোক। এখানে শুনলাম যে ঢাকার ডাক্তার আসবে, ওই জন্য এখানেই আইছি। আমরা তো আর ঢাকায় যেতে পারিনি ধরেন। যদিও একটু বয়স হয়ে গেছে, তারপরেও আপনি কিন্তু মা হওয়ার সম্ভাবনা একেবারেই যে নাই তা কিন্তু না, ঠিক আছে? মন খারাপ করে না। আর লোকে যা যা বলে বলুক, আপনি তো জানেন এটা তো আপনার দোষ না, সেটা নিয়ে কান্নাকাটি করার কিছু নাই। ভালো থাকেন। দেখবেন শুক্র ও শনিবার বিকেল 5টার নিউজ নাওয়ের পর। দেখছিলেন আমাদের কানেক্টিং বাংলাদেশ। এখানে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সঙ্গেও কিন্তু আমরা কথা বলছি। আমি অমিতাভ রেজার কাছে আসতে চাইছিলাম এই সূত্র ধরে যে এই সাধারণ মানুষকে যে গণমাধ্যম এভাবে তুলে আনছে, বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি? এটা তো ভালো দিক অবশ্যই, মানে এটার তো কোনো খারাপ কিছু, মানে এটার মধ্যে ভালো ছাড়া খারাপ ছাড়া কিছুই নাই, মানে খারাপের কিছুই নাই এটার মধ্যে। কিন্তু আমাদের আমি দেখি যে আমাদের মিডিয়া, আমাদের সব কিছুই একটা বিশেষ শ্রেণী বা একটা বিশেষ শক্তি সম্পন্ন একটা জায়গায় আমাদের চর্চা হয়। আমাদের বিজ্ঞাপনগুলো দেখলে মনে হয় গুলশান, বনানী, ধানমন্ডি ছাড়া বাংলাদেশ তা নাই, তাই না? এটা দেখে মনে হয়। আমাদের নাটক দেখলেও অনেক সময় এরকমভাবে মনে হয়, কিন্তু তারপরেও তুলনামূলকভাবে কম। তো এই যে বাংলাদেশটা যে শুধুমাত্র বাংলাদেশের ইউথ যদি বলি, আমি বাংলাদেশের তরুণ কারা, বাংলাদেশের তরুণ বলতে আমরা বুঝি যে ঢাকা শহরের কিছু এই যে কিছু আমাদের টেলকো কোম্পানির কিছু একটা তরুণ সেগমেন্ট তৈরি করা হয়েছে, তারাই। একটা গার্মেন্টস শ্রমিকও কিন্তু তরুণ। কিন্তু আমি আরেকটি তাদের কথা যখন, তাদের এই পুরা গণমাধ্যম মানুষের কথা যখন আমরা না বলবো টেলিভিশনে, তাদের নিয়ে গল্প না বলবো, ততক্ষণ পর্যন্ত তো আমাদের দায় বা আমাদের কাজটা বাংলাদেশের কাজ হবে না, এটা শুধুমাত্র একটা শ্রেণীর কাজই হবে। আমরা কিন্তু বিশেষত রাজনীতির দিকে আমরা ফোকাস বেশি করি। আমরা যেমন সাধারণ মানুষকে সেভাবে তুলে আনার চেষ্টাটা অনেক সময় করি না। সেটা এটিএন নিউজ শুরু করেছে, আশা করি অনেকেই এর সঙ্গে পথ চলবে। আপনার কাছে যদি জানতে চাই যে চলচ্চিত্র নির্মাণে আপনি গণমাধ্যমের ভূমিকা কতটা জরুরি বা আপনি কীরকম পেয়েছেন, আপনার কি মনে হয় যে এই ভূমিকাটা আর কতটুকু বাড়ানো দরকার? বা মানে চলচ্চিত্র, মানে গণমাধ্যমের সাথে চলচ্চিত্রের সম্পর্কে, মানে কি প্রশ্নটা কি? রাজনীতি, অর্থনীতি নিয়ে তো আমরা সব সময় কথা বলি, বা এই যে আজকে আমরা গণমাধ্যম কথা বলে, এই চলচ্চিত্র নিয়ে কি সেভাবে কোনো কথা বা সেই রকমের কোনো ভূমিকা? আমরা কিন্তু মুখে মুখে সবাই বলি যে বাংলাদেশের চলচ্চিত্র শেষ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ইদানিং অনেক কথাবার্তা হচ্ছে এই কারণ অবস্থা খুব খারাপ, এই কারণেই কথাবার্তা বেশি হচ্ছে। চলচ্চিত্রের অবস্থা আসলেই খুব, কিন্তু শুধু তো আমরা বলে যাচ্ছি, আমাদের ভূমিকাটা কি হওয়া উচিত? ভূমিকা তো এখন যেহেতু আমরা আগে সমস্যাটা আগে তো আইডেন্টিফাই করতে হবে, সমস্যাটা আগে ধরতে হবে যে আমাদের সমস্যাটা কোথায়। আমাদের সমস্যা কি সিনেমা হল নাই এটা সমস্যা, নাকি আমাদের গল্প বলার মানুষ নাই সমস্যা?
এই নাকি দর্শক নাই সমস্যা, মানে এগুলো আগে আইডেন্টিফাই করতে আমাদের সমস্যাটা কোথায়। সমস্যাটা যদি আমরা ঠিক মতো ধরতে পারি তাহলে আসলে আমরা এটার এটাকে থেকে উতরাতে পারবো। সো আমার মনে হয় যে এখন কথাবার্তা হচ্ছে, কিন্তু আমার মনে হয় টেলিভিশনে আরও বেশি ভূমিকা থাকা উচিত। সেটা হচ্ছে আমি জীবনে সিনেমাতে আমি ছোটোবেলায় দেখেছি, তখন স্টার মুভিজ বাংলাদেশে প্রথম আসছিল, এবং তখন স্টার মুভিজ এখনকার যে স্টার মুভিজ সেটার মতো ছিল না, পাওয়া যেত তখন ভালো, মানে এখন তো শুধু বাজেট সিনেমা দেখানো হয়, কিন্তু একটা সময় আমি ও সময় এমন এমন ছবি ওই স্টার মুভিজে দেখেছি, কারণ টেলিভিশন আমাদের ডিভিডিতে সবাই তো আমাকে ডিভিডি এনে দিবে না, যে ভালো ছবি এনে দিবে না। আমার বাবা মারা হয়তো বা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড সিনেমা সম্বন্ধে এত অভিজ্ঞতা তাদের ছিল না। সো তখন কি হতো, তখন টেলিভিশনে আমরা সিনেমা দেখার চেষ্টা করতাম। ছোটোবেলায় আমাদের বিটিভিতে মুভি অফ দ্য উইক বলে একটা গিয়ে দেখানো হতো, এবং পৃথিবীর শ্রেষ্ঠ ক্লাসিক ছবিগুলা ওখানে কিন্তু প্রচারিত হতো। আজকে আমাদের দেশে টেলিভিশনে 2 ঘন্টার বা এরকম একটা ক্লাসিক সিনেমার চর্চা বা দেখানো হয়, সেটার কোনো চেহারা কিন্তু আমরা দেখতে পাই না। একমাত্র বাংলা সিনেমা, ATN-এ মাঝে মাঝে বাংলা সিনেমা দেখানো হয়, এছাড়া বাংলা সিনেমাও পরিপূর্ণভাবে বাংলা সিনেমাও সপ্তাহে দেখানো হয় না, এবং সেই দেখানো হলো কোন বাংলা সিনেমা দেখানো হচ্ছে সেটা চিন্তা করে। গণমাধ্যমের একটা দায় আছে, যেহেতু টিকিট কেটে মানুষ দেখছে না। আমি স্টার মুভিজে লেটার টু থিওর মতো ছবি দেখেছি, বার্থ অফ এ নেশন দেখেছি, আমি ব্যাটল অফ আলজেরিয়ার মতো সিনেমা স্টার মুভিজে দেখেছি। সো আমার কথা হচ্ছে, গণমাধ্যম যদি ওই ক্লাসিক সিনেমাগুলোর চর্চা ওখানে না করে, তাহলে একটা সাধারণ কিশোর বা তরুণ যে বাসায় বসে দুপুরবেলা এমনি চ্যানেল ফ্লিপ করতে করতে একটা সিনেমা দেখে ফেলবে, তখন তার যে মননের পরিবর্তন হবে, সে যখন ওই সিনেমাটা খুঁজতে চাবে, এবং সেই ধরনের সিনেমা আমার কিন্তু ওভাবেই হয়েছে। আমি প্রথমে এই মুভিজে টিভিতে এই ধরনের ছবি দেখে আমার মধ্যে একটা ধারণা হয়েছে, আচ্ছা আমরা যে অমিতাভ বচ্চন বা আর্নল্ড শোয়ার্জনেগার বা মানে র্যাম্বো ছবির কথা বলি, এর বাইরেও এরকম ছবিও আছে, এরকম ছবিরও গল্প বলা যায়। তখন আমি এই ছবিগুলো খোঁজার চেষ্টা করেছি। সো গণমাধ্যম আসলে এরকম সিনেমার ক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে, যে ক্লাসিক সিনেমা কী, ক্লাসিক সিনেমা চর্চা কী, এবং সম্পূর্ণভাবে একটা সিনেমা দেখানো, 1 ঘন্টা বা 10 মিনিট একটা টক শো না, একটা সিনেমা নিয়ে কথা বলা না, মানে সম্পূর্ণভাবে এরকম সিনেমাগুলো না দেখালে এই সিনেমার প্রতি মানুষের, এটাকে বলে রস আস্বাদন, অ্যাপ্রিসিয়েট করা সিনেমাকে, তো চলচ্চিত্রের রস আস্বাদন হবে না আসলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর একটি কথা বলেছেন আপনি। আমরা এ ধরনের আরও কথা শুনবো, আপনার আয়নাবাজির গল্প শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি আপনাদের সবার অনুমতি নিয়ে। প্রিয় দর্শক, শুনছেন সাধারণের অসাধারণ মানুষের গল্পে। আমাদের সঙ্গে বিজ্ঞাপন, নাটক এবং চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী আছেন, তার গল্প শুনছি, সঙ্গে আছেন তার পরিবার, তাদের গল্প আমরা শুনছি, আরও শুনবো। আমাদের সঙ্গে থাকুন, ছোট্ট একটা বিরতি নিয়ে ফেরত আসছি এক্ষুনি। বিরতির পর ফিরে এলাম, আপনারা আছেন আমাদের সঙ্গে, আমরা আছি সাধারণের অসাধারণ গল্পের আয়োজনে। আমরা বিরতির পর মৌ আপার কাছে একটু আসতে চাই। আপনি শুরুতেই বলছিলেন যে পরিবার থেকে অমিতাভ রেজা যখন শুরু করতে চাইছেন, তখন বাবা মা ভেবে নিয়েছিলেন যে বিজ্ঞাপন কেন, অন্য কিছু কেন নয়। তারপর এই যে সাধারণ থেকে অসাধারণভাবে তার বেরিয়ে আসা, ব্যাপারটা কীরকম ছিল? যেটা হয়, মানুষ ইনসিকিউর হয়ে যায়, পড়াশোনা করে এসে তাহলে চাকরি বাকরি করুক, মানুষজন পরিবার তো সবাই সিকিউরিটি জিনিসটা অনেক ভালো বোঝে। তো তারপর যখন অমিতাভ ভাই বললেন, না আমি আসলে প্রডিউস, মানে আমি কিছু বানাতে ভালো লাগে আমার, আমি বানাতে চাই, আর সবার মধ্যেই ওই যেটা ছিল শিল্প সংস্কৃত বানাতো সবাই ছিলেন, তখন বলেছে আচ্ছা ঠিক আছে চলো আমরা, ঠিক আছে তুমি যেটা বানাতে চাও সেভাবেই শুরু করো। তারপর থেকে তো ভাইয়া শুরু করলেন 2001 থেকে, বেসিক্যালি 2002 থেকে শুরু হয়েছে। সো তারপর করতে করতে একটার পর একটা, যেমন সবার কাছে যখন গ্রহণযোগ্য হয়ে গেল, গ্রহণযোগ্যতা পেয়ে ভীষণ পছন্দ করছেন সবাই কাজ, তখন পরিবার কাছ থেকে কেমন ছিল? তখন তো সব, মানে বাবা মা তো সন্তানের নাম যখন সবার মুখে মুখে আসে, বা নিজে যখন দেখে মনে হয় কাজটা অনেক সুন্দর হয়েছে, তখন তো নিজেরই স্যাটিসফ্যাকশন আসে যে সুন্দর একটা বিজ্ঞাপন বানিয়েছে। একটু অমিতাভ রেজার কাছে আসি, যে নির্মাণকালের গল্প আপনার এত, আমরা যতদূর জানি যে 1000 খানেকের ওপর বিজ্ঞাপন নির্মাণ হয়ে গেছে, প্রচুর
নাটক হয়েছে, আপনি সিনেমায় এসেছেন, প্রথম সিনেমা আপনার আয়নাবাজি, এই গল্পগুলো আপনার জীবনের সঙ্গে কিভাবে জড়িয়ে আছে বা কোনো স্মৃতি যদি বলতে মানে চান? এক একটা ফর্মের গল্প এক এক ধরনের। যেমন আমি যদি বিজ্ঞাপনের কথা বলি, বিজ্ঞাপন একটা প্রফেশনাল কাজ। বিজ্ঞাপন করতে আমার ভালো লাগে। বিজ্ঞাপনের মধ্যে যে অনেক অনেক এক্সপেরিমেন্ট করার সুযোগ ছিল, এখন এতটা নাই। আসলে তখন যখন প্রথম বিজ্ঞাপন হতো, বা আরও 2-3 বছর, 1 বছর আগ 2-3 বছর আগ পর্যন্ত ছিল। সো তখন অনেক ধরনের বিজ্ঞাপন, নতুন কর্পোরেট হতো, বাংলাদেশের অর্থনীতিও এক ধরনের বাড়ছিল, আকার বাড়ছিল, টেলিভিশন চ্যানেল হচ্ছিল, নতুন দরকার হচ্ছিল বিজ্ঞাপন করার। সো এই সব কিছুর কারণে কন্টেন্ট দরকার ছিল। সেই কারণে আমরা বিজ্ঞাপনও করতে অনেক মজা পেতাম, যে অনেক ধরনের এক্সপেরিমেন্ট কাজ হতো। এবং ব্রিলিয়ান্ট কিছু ক্রিয়েটিভ ডিরেক্টর বাংলাদেশে তখন এখনও আছে, মানে ছিল, যারা নতুন কাজ করছে আসলে, যারা এখনই মালিক হয়ে গেছে, কিন্তু আগে তখন তারা ক্রিয়েটিভ ডিরেক্টর ছিল যারা, তারাও অনেক ইন্সপায়ারিং ছিল। তো সব মিলায় সো আমাদের একটা অন্যরকম মজা ছিল বিজ্ঞাপন করার মধ্যে, যে আমরা নতুন কিছু এক্সপেরিমেন্ট করবো ইন ইমেজ দিয়ে আমরা অনেক মজা করতে পারবো। আর কারণ ক্রিয়েটিভ ডিরেক্টর আমরা যে গল্পগুলো বলতো, সেটা দিয়ে আমরা ইমেজ তৈরি করার চেষ্টা করতাম বিভিন্নভাবে। ক্যামেরা 35 আমরা শ্যুট করেছি প্রথমে, এরপরে 35-এর পরে এখন অ্যালেক্সা আসছে। কিন্তু আমি প্রথম দেখা গেছে আমি ওই সময় শুধু ফিল্ম ক্যামেরা ছাড়া আর কিছু শ্যুট করতাম না। সো ফিল্ম ক্যামেরা একটা অন্য ধরনের এক্সপেরিমেন্ট, অন্য ধরনের মজা আছে ফিল্মের সেলুলাইটের। তারপরে আমরা বিদেশে যখন এটাকে মাঝে মাঝে কালার কারেকশন করতে যেতাম, পোস্ট করতে, অনেক কিছু শিখতে পারতাম। সেটার অন্য মজার কারণে বিজ্ঞাপন এক ধরনের জার্নি। আর টেলিভিশন ফিকশন যখন করতে গেছি, সেটা আসলে গল্প বলতে চেয়েছি। আর আমি যখনই যে গল্পটা বলতে চেয়েছি, আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি এই গল্পটা বলতে কেন চাই। আমি শুধুমাত্র টেলিভিশন ফিকশন বানানোর জন্য টেলিভিশন বানাতাম না। আমি একটা স্পেসিফিক গল্প বলার চেষ্টা করছি, কিছু একটা বলার চেষ্টা করছি। আমি একটি ফোন করা যাবে প্লিজে বলার চেষ্টা করেছিলাম যে আসলে পাগল, স্যানিটি আর ইনস্যানিটির মধ্যে ডিফারেন্স কী। আমি আসলে বলফুলের এখানে বলার চেষ্টা করেছিলাম যে যাত্রা কী ধরনের আর্ট ফর্ম মানুষের ইয়েতে। আমি ইজিক্যাল টু সম্পর্কের গল্প বলার চেষ্টা করেছি। সো আমি বিভিন্ন সময় কিছু বলার চেষ্টা বলতে চেয়েছি, সেই বলার চেষ্টাটা আমি নাটকে। এই জন্য আমি বেশি নাটক করি নাই, টেলিভিশন ফিকশন করি নাই। আমি 11টা করেছি 15 বছরে। কিন্তু সারফেস লাস্ট নাটক যেটা আমি করেছি, সেটা আমি আর্কিটেকচার প্রফেশনাল লাইফের সাথে ব্যক্তিগত জীবনের যে টানাপোড়েন, সেটা নিয়ে গল্প বলার চেষ্টা করেছি। সো ফিকশনে সবসময় একটা বলার চেষ্টা ছিল। আর ফিকশন করি না, এটার কারণ হচ্ছে আমরা সবাই জানি যে টেলিভিশনের কন্টেন্টের প্রাইসিং এত কমে গেছে যে কোয়ালিটি বা মেনটেন করার জন্য যে ফিকশন করা সম্ভব, করা দরকার, সেটা এখন একদম অসম্ভব পর্যায়ে চলে গেছে, অসম্ভব। এই কারণে আমার কোনো আগ্রহ আর টেলিভিশন কন্টেন্ট ডেভেলপে হয় নাই। বরং আমার এখন একটা অন্য আগ্রহতা আছে, সেটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে। একই কথা আমরা এখন ডিজিটাল কন্টেন্টে বলতে পারবো। কারণ দিনের শেষে আমার গল্প বলতে হবে, দিনের শেষে আমি কথা বলতে চাই, দিনের শেষে আমি আমার জীবনের কথা বলতে চাই। শুধুমাত্র ওই ফর্মটা বানানোর জন্য ওটা বিক্রি হবে, আর ওটা দেখে কেউ বলবে যে ভালো হয়েছে, দেখতে অনেক সুন্দর, সেটা আমার উদ্দেশ্য না। সুন্দর কোনো কিছু বানানো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য এমন কিছু বানানো যেটা আমি যা বলতে চাই, কোনো কিছুতে কানেক্ট করতে চাই মানুষের সাথে, সেটা করতে চাই। কারণ সুন্দর জিনিস বানানোর জন্য তো ওস্তাদ পৃথিবী জুড়ে হলিউড বলিউডরা আছেই, ওরা অনেক সুন্দর জিনিস বানায়। আমরা তাদের সাথে আমার করার দরকার নেই। আমি সেই পক্ষেও সেই সিনেমা বিশ্বাস করি না, সেই ইমেজও বিশ্বাস করি না। আমি ইমেজে যে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে এদেশের মানুষের জীবনের যে গাঁথা, জীবনের যে টানাপোড়েন, জীবনের যে লড়াই, বা জীবনের যে জয়, এই মানে বিজয়, আনন্দ, এই কথাগুলো আমি আমার বিভিন্ন ফর্মে বলতে চাই। সেটা আমি কবিতায় বলতে পারতাম, সেটা আমি পারি না, সাহিত্যে পারি না। আমি সিনেমায় বলতে চাই, আমি আমার গল্প দিয়ে আমি ডিজিটাল কন্টেন্ট হোক আর টেলিভিশন ফিরে বলতে চাই। আমরা একটু জাকির রশিদ মিমের কাছে আসি। এত নাটক, বিজ্ঞাপন এবং সবশেষ চলচ্চিত্র, আপনার কাছে কোন কাজটি দেখে মনে হয়েছে যে খুব ভালো বা অনেকদিন মনে রাখার মতন কাজ? বিজ্ঞাপন, নাটক, সবকিছু মিলে যদি বলি, নাটক বা বিজ্ঞাপনে আপনার কোন কাজটা বানানো আমার পছন্দের সবচেয়ে নাটক হচ্ছে প্রথম নাটক, যেটা হাওয়া ঘর। আচ্ছা, ওটা আমার খুবই পছন্দের নাটক। বিজ্ঞাপন তো আসলে ও এত বিজ্ঞাপন বানিয়েছে যে একটা আসলে আলাদাভাবে বলা সম্ভব না। অমিতাভ রেজাকে যদি জিজ্ঞেস করি যে আপনার কাছে কি এত কাজের মধ্যেও যদি বলা হয় যে একটি বিশেষ কাজ যেটা করে আপনার খুব ভালো লেগেছে, আপনি আত্মতৃপ্তি পেয়েছেন, যে এই কাজটা করে আমার ভীষণ ভালো লেগেছে, কোনটা? সত্যি কথা বলতে আত্মতৃপ্তি যে পেয়ে যায়, তার মানে তো মারা গেছি, তার মানে তো আর করার দরকার নেই। এটা আসলে পাইনি, এখনো পর্যন্ত কোনোটাতেই পাই নাই। তারপরেও কিছু কাজ আছে, বন্ধু কই গালারে, সেনাবাহিনী যোগদান করুন,
দিন বদল মাছের বিজ্ঞাপন, এরকম কিছু দু একটা আছে যেগুলো আসলে এক্সাইটিং, কিন্তু এই সবগুলা যোগ করলে সব আনন্দ, বিজ্ঞাপনের সব আনন্দ যোগ করে যা যোগফল হবে তার 1 কোটি গুণ আনন্দ আয়নাবাজির একটা দৃশ্যের। আচ্ছা, আমরা এই আয়নাবাজি যেহেতু কথাটি এসছেই, আমরা আপনার চলচ্চিত্র নির্মাণ নিয়ে গল্প শুনতে চাই যে আপনি এত দেরিতে কেন এসেছেন? আমরা টাকা আগে ছিল না, টাকা, আচ্ছা, সত্যি কথা টাকা ছিল না। আমি মধ্যবিত্তের ছেলে, আমার কিন্তু আপনি নিজের চেয়েছিলেন আগে থেকেই বানাতে, আরো প্রথম আগে। দিন থেকে চেয়েছিলাম, আচ্ছা, প্রথম দিতে চেয়েছিলাম, টাকা ছিল না, সত্যি কথা একদম টাকা ছিল না। এই মধ্যবিত্তের গল্পটাই ছেলে। যদি একটু শুনি। হ্যাঁ, আমি মধ্যবিত্তের ছেলে, আমার নিজের পায়ে দাঁড়াতে হবে, আমার আত্মমর্যাদা নিয়ে আমার থাকতে হবে, এবং আত্মমর্যাদা নিয়ে থাকলে যে আমাকে সম্মান করে মানুষ, এই লোভটাও আমি সামলাতে পারিনি। মানে এটার মধ্যে এটা একটা লোভ আছে, আমার একটা লোভ বা লালসাও বলতে পারেন, যেগুলো আমার অনেক বেশি ছিল, এবং সেটার কারণে আমার মনে হয়েছে আমার উপার্জন করা দরকার, এবং ভালোভাবে উপার্জন করা দরকার, যাতে আমি আমার কথা মানুষ শোনে, এবং আমি যে গল্পটা বলতে চাই সেই গল্পটা যাতে আমি ঠিকমতো বলতে পারি, সেটা বলার জন্য আমি অপেক্ষা করেছি। অনেকগুলো কারণে আসলে বলতে পারি, একটা হচ্ছে টাকা, দ্বিতীয় হচ্ছে কোন গল্পটা বলতে চাই সেটা নিয়ে সন্দেহ ছিল আমার, আমি ঠিক করতে পারছিলাম না, এটা হচ্ছে দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে যে বিজ্ঞাপন তো একটা ব্যবসা, এবং এটা একটা রেসের মতো, এবং এটার থেকে ছুটে গেলে আপনি আমার ব্যবসাটা বন্ধ হয়ে যায়। সেটা তো আমার একটা প্রোডাকশন লাইন আছে, আমার হাফস্টপ ডাউন একটা প্রোডাকশন লাইন আছে, যে প্রোডাকশন চলতেছে সমান। সো আমি যদি এখান থেকে বের হয়ে আসি, তো আমার প্রোডাকশন লাইন যদি অফ হয়ে যায়, তাহলে আমার যে ইনস্টিটিউশন এতদিন পরে এত বড় ইনস্টিটিউশন, বা যতই হোক একটা মধ্যম আয়ের ইনস্টিটিউশন তৈরি করার চেষ্টা করছি, সেই আয়টাও তো বন্ধ হয়ে যাবে। সো আমার সাথে যে 30টা পরিবার আমার এখানে কাজ করে, 30টা পরিবারের যে আয় আমার উপরতে হয়, সেটাও বন্ধ হয়ে যাবে। তো এই সব কিছু চিন্তায় আমি আসলে ওই অফ নিয়ে কাজটা করতে পারিনি। যেমন আয়নাবাজি থেকে তো আমার কোনো উপার্জন হয়নি, বিকজ আমার প্রথম ছবি। সো আমি 6 মাস কিন্তু কোনো কাজ করিনি। এই 6 মাস যে আমি ব্রেক নিব কাজের, এই ব্রেকটা নেওয়ার জন্য আমার আসলে 10 বছর কাজ করতে হয়েছে। আমি আরেকটু যদি জানতে চাই, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে গণমাধ্যম চলচ্চিত্র নিয়ে যে ভূমিকা রাখতে পারে, সেখানে সমস্যাটা আইডেন্টিফাই করতে হবে, যে কোথায় সমস্যা, হলের সমস্যা, সিনেমা ভালো হচ্ছে না সেই সমস্যা। আপনাকে যদি বলতে বলা হয় যে শিক্ষার সমস্যা, কি ধরনের, সেটা বলে মনে শিক্ষার হয়েছে সমস্যা, আপনার? আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং আমাদের যে টোটাল মানুষের মননের যে চর্চা, সাংস্কৃতিক যে চর্চা, সেটার যে শিক্ষাটা, সেটার অবস্থা এত খারাপ যে আমাদের কন্টেন্ট বা আমাদের এই রাইট আপ বা এই ভাবনা তৈরি করার জন্য যেই মানুষ দরকার, সেই মানুষ নাই। আমাদের রাইটার তৈরি হচ্ছে না, আমাদের অ্যাক্টর তৈরি হচ্ছে না। এটা কেন হচ্ছে না? বিকজ ওই তাহলে মননটা তার না। আরেকটি কথা এখানে এসে যায় যে আমরা যারা সাধারণ মানুষ যারা বলছে যে এখন বাংলাদেশের সিনেমা ভালো হচ্ছে না, আপনি কি সেই বিষয়টির সঙ্গে একমত? হ্যাঁ, অবশ্যই, কেন একমত হবো না? ভালো হচ্ছে, সাধারণ মানুষ তো আমরাই আসলে। আমি তো নিজেই বাংলাদেশের এমন একটা সিনেমা আমি গত 3 বছরে নাই যেটা আমি 3বার দেখতে যাব, আমি 2বার দেখতে যাবো, আমি সিনেমাটা সাথে রাখবো, সিনেমাটা নিয়ে আমি কথা বলবো, এরকম সিনেমা তো আমি দেখি নাই গত 2-3 বছরের মধ্যে, আমার মনে পড়ে না। সো এরকম যখন ঘটনা ঘটে যায় একটা দেশে, তখন তো আমরা সাধারণ মানে অন্য মানুষ, আমরা যখন সিনেমার ভিতরে আছি, কিন্তু আর কারো কেন বলবে সিনেমায় ভালো হচ্ছে? সিনেমা তো আসলে ভালো হচ্ছে না, আমরা বানাতে পারছি না। আমরা কেউই আর আমি তো দুষ্টামি করেই বলি যে আমি মেধাবী, আমরা তো আসলে বলতেই পারি না আমরা মেধাবী। যদি মেধাই থাকতো তাহলে আসলে আমরা একটা জাগহুয়া সাবেরা, একটা সীমানা পেরিয়ে আলমগীর কবিরের বা একটা বা ওই রকম চলচ্চিত্র কোথায় আমাদের দেশে? ইভেন আমাদের দেশে একটা গুড্ডি কোথায় এখন? আমরা তো বানাতে পারিনি। মেধাবী চলচ্চিত্রকার যদি বলেন, আমাদের দেশের এরা ছিল মেধাবী চলচ্চিত্রকার, তাদের মতো আমরা সিনেমা এখন বানাতে পারছি না। কিন্তু আমরা হতাশ হওয়ার কিছু নেই, আমরা চেষ্টা করছি, আমাদের তরুণরাও চেষ্টা করছে, অনেক সম্ভাবনাময় তরুণ হয়তো এর মধ্যেও আছে। কিন্তু ওভারঅল আমাদের শিক্ষা ব্যবস্থা আমার কাছে মনে হয় যে একটা বড় সমস্যা, যে আমাদের ওই রকম ট্যালেন্ট তৈরি করার জন্য ইয়ে হচ্ছে। সেটা তো সব দিকে ট্যালেন্টের কথা নিশ্চয়ই আপনি বলবেন, যে চিত্রনাট্য ভীষণ, অভিনেতা অভিনেত্রীদের থেকে শুরু করে। আমরা এখন সিনেমা নিয়ে একটা কথা বলছি, আমরা সাহিত্য নিয়ে কেন কথা বলি না? আমরা কেন বলি না যে আমাদের দেশে গত 1-2 বছরে এরকম এমন কোনো সাহিত্যের কথা আমরা কেন বলছি না, যে সাহিত্যটা নিয়ে আমরা বলতে পারি যে এই উপন্যাসটা গত 3 বছরের মধ্যে শ্রেষ্ঠ উপন্যাস? আপনিও এখন কোনো নাম বলতে পারছেন না, আমিও বলতে পারছি না। কেন বলতে পারছি না? হয়তো বা নাই, হয়তো আমাদের কাছে পৌঁছাচ্ছে না, হয়তো এটা নিয়ে কথা বলছি না কেউ।
সো কোনো একটা সমস্যা তো আছেই। সো একটা দেশে যদি সাহিত্য নিয়ে কথা না বলা হয়, সেই দেশে সিনেমা হবে কোত্থেকে? আমরা কঠিন সময় পার করছি, আমাদের লড়াইটাও কঠিন, আমাদের খুব তাড়াতাড়ি ভালো ছবি হবে না, আমাদের কিন্তু আমাদের সময় চেষ্টা নিয়ে করতে হবে। একটা জিনিস শুধু মাথায় যদি আমরা রাখি, যে আমরা সৎ থাকবো আমাদের গল্প বলার জন্য। আমি যে গল্পটা বলবো সেই গল্পটা বলবো, এবং অরিজিনাল গল্প বলবো, আমার গল্প বলবো। এই হিন্দি সিনেমা এরকম হয়, হলিউড সিনেমা এরকম হয়, এই সিনেমা এরকম হয়, এরকম রকম একটা সিনেমা বানালে আমাদের দেশের দর্শক দেখবে, এটা ভুল কথা। আমরা আমাদের গল্প যতক্ষণ পর্যন্ত না বলতে পারবো, আমাদের জীবনের কথা যখন না বলতে পারবো, যেটার সাথে কানেক্ট করে আমাদের মানুষজন, ততক্ষণ পর্যন্ত এই দর্শক আমাদের ছবি গ্রহণ করবে না বলে আমার মনে করি। এই বিষয়গুলো নিয়ে আমরা শুনতে চাইবো। একটা ছোট বিরতি নিয়ে আসি, বিরতির পর আপনার চলচ্চিত্র এবং সেই সঙ্গে এই ধরনের গল্পগুলো শুনবো। প্রিয় দর্শক, আরও একবার সময় হলো একটা ছোট্ট বিরতি নেবার, আমাদের সঙ্গে থাকুন, ফিরে আসছি আরও অনেক গল্প নিয়ে। বিরতির পর ফিরে এলাম আমরা। আমাদের বিশ্বাস আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমাদের সঙ্গে বাংলাদেশের অন্যতম সেরা বিজ্ঞাপন নির্মাতা, নাটক এবং চলচ্চিত্র নির্মাতা উপস্থিত আছেন। কথা না বাড়িয়ে আমার মনে হয় তার সঙ্গে, তার পরিবারের সঙ্গে গল্পে চলে যেতে পারি আমরা। আমি তারপরে বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে অনেক গল্পই শুনছিলাম যে বাংলাদেশের চলচ্চিত্রের পরিস্থিতি বা পরিবেশ নিয়ে। এফডিসির সহযোগিতা বা এফডিসিতে আপনাদের কি মনে হয় এফডিসির পরিবেশ নিয়ে? এফডিসি পরিবেশ ভালো। এফডিসি আমাদের শ্রেষ্ঠ জায়গা সিনেমার, আমার মনে হয় যে এত বড় বড় স্টুডিও আছে ওখানে, এত ভালো ভালো স্টুডিও আছে, এবং সেটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। আমার মনে হয় যে ওটাকে আমরা আরেকটু সঠিকভাবে ব্যবহার করতে সেটি পারি। কেন? সরকারি বা আমলাতান্ত্রিক বিভিন্ন জটিলতা হতে পারে, বা এফডিসিতে এই মুহূর্তে যেসব ছবি আমরা এফডিসি থেকে বের হচ্ছে বা ছবি বানানোর চেষ্টা করা হচ্ছে, সেই মানুষের পরিবর্তন দরকার, হয়তো বা চিন্তার মননের পরিবর্তন দরকার। আর দেখা গেছে যে এই মানুষগুলো এফডিসি টোটাল ফিল্মের ইন্ডাস্ট্রির সাথে জড়িত, তাদের শিক্ষা সাংস্কৃতিক বিকাশ দরকার। আমি যদি বলি যে আপনাদের মতো মেধাবী যারা আছেন, তারা কেন এই চেঞ্জ করার কোনো ইনিশিয়েটিভ, কোনো উদ্যোগ কি আপনারা নিয়েছেন কি? মেধাবী আমরা তো না, আসলে মেধাবী হলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা আসলে চেঞ্জ না, আমি তো সবচেয়ে প্রথম থেকেই মানে এফডিসির ভিতরেই কাজ করি, এবং এফডিসির সাথে আমার সম্পর্ক সবসময় খুবই ভালো, এবং আমার মনে হয় যে আমার শ্রেষ্ঠ জায়গা মনে হয় শুটিং করার জন্য সবচেয়ে ভালো জায়গা এফডিসি। আমরা চেষ্টা করছি এফডিসির ভিতরে থেকে ছবি বানানোতে, কিন্তু টোটাল বাংলাদেশের ইন্ডাস্ট্রির সিনেমার ডিস্ট্রিবিউশন, সিনেমা হল মালিক, এই টোটাল ইন্ডাস্ট্রিটার অবস্থাই আসলে এত খারাপ হয়ে গেছে এখন, যেটার সাথে লড়াই করে আমাদের মানে এক জায়গায় পৌঁছাতে অনেক সময় লাগবে, মানে এটা খুব তাড়াতাড়ি হবে না। মাত্রই বলেন যে ইন্ডাস্ট্রির অবস্থা এত খারাপ হয়ে গেছে, কি ধরনের খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি বা আপনারা যাচ্ছেন, যেটাতে মনে হয় যে এই জায়গাটা একেবারেই এরকম হওয়া উচিত হয়নি? 30 টাকা সিনেমার টিকিট বিক্রি হয়ে একটা প্রডিউসার পায় হচ্ছে 8 টাকা ধরেন। সেই হিসাব নিকাশে তো কোনো ইন্ডাস্ট্রি দাঁড়াতে পারে না। স্টার সিনেপ্লেক্সে যে আমরা সিনেমাটা দেখেন আপনারা, ওটা টিকিট কত? 400 টাকা, রাইট? 400 টাকা টিকিট। সব টাকা বাদ দিয়ে 80 টাকার উপরে ভাগাভাগি হয়, মানে প্রডিউসার পাবে 40 টাকা, বাকি টাকা হচ্ছে ওই এসি এইসব চার্জের চলে, মেইনটেন্স চলে যায়। সে এই যে ইন্ডাস্ট্রির এই যে অর্থনৈতিক, একটা জাতি তো একটা অর্থনীতির উপরেই বেঁচে থাকে, তাই না, যে কোনো ইন্ডাস্ট্রি। সো এটার পুরো ব্যাপারটাই যখন এত গোলমেলে, এত অসৎ বিভিন্নভাবে, তো এই অবস্থা থাকলে তো ইন্ডাস্ট্রি দাঁড়াবে না। আমাদের কথা হচ্ছে আজকে আমি আমার সিনেমা নিয়ে ধরেন চাঁপাইনবাবগঞ্জে একটা হলে দেখাবো, ওখান থেকে যেই রিটার্ন আমার প্রডিউসার বা আমার প্রডিউসার যে হবে, আমার ডিস্ট্রিবিউটর পাবে, সেটার মধ্যে কোনো সততা নাই, সেটা তো পাচ্ছে না। সো এই টোটালটাই তো খারাপ, প্রতিটা প্রজেক্টের জায়গাতে। এই জন্য এটা বেঁচে থাকবে, এটা নষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা একটা ট্যালেন্ট, একটা পরিচালক বা একটা অভিনেত্রী, তার প্রাপ্য যে মজুরি পাওয়া দরকার, যে প্রাপ্য যার যে রেমুনারেশন যা পাওয়া দরকার, সেটা কোনোভাবেই পাচ্ছে না। সে পাওয়াটা না পরে তার মধ্যে সততাও থাকছে না, সে তো সৎভাবে করতে পারছে না। একটা অভিনেতা 3 মাস অন্য কোনো কাজ করা উচিত না যদি সে সিনেমা অভিনয় করে।
যেটা আমার চঞ্চল আয়নাবাজিতে করেছে আসলে। সো এইটা অন্য কেউ পারছে না, কারণ তাকে তো উপার্জনের জন্য অন্য কাজ করতে হচ্ছে। সো সব মিলাই আমাদের আসলে অনেক জায়গায় আমাদের পকেটের প্রবলেম আছে। তো আমরা তো সব পকেট সমাধান করতে পারবো না। আমার কাজটা আমি করতে পারবো। আমি যে কাজটা করার চেষ্টা করি সেটা হচ্ছে আমি আমার যে গল্পটা, সেই গল্পটা আমি বাকি জীবনে যত গল্প বলবো আমি আমার গল্পটা সৎভাবে বলার চেষ্টা করব। এবং আমার যে প্রডিউসার হবে সে মনে করবে যে এই গল্পের উপর আস্থা করে সেটার বাণিজ্য করার চেষ্টা করবে, যেভাবে এটা বাণিজ্য করা সম্ভব। আপনার কি মনে হয় আমরা প্রযুক্তিগতভাবে কোনোভাবে পিছিয়ে আছি? কারণ আমরা তো মনে করি যে আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, বা আমরা এখন এটা করছি সেটা করছি, প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে আছি আমরা, কিন্তু এই সিনেমার বিষয়টি নিয়ে কি প্রযুক্তির দিকে পিছিয়ে আছি? সিনেমার সাথে প্রযুক্তির সম্পর্ক খুব ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু ভালো সিনেমার সাথে কোনো সম্পর্ক নেই। ভালো সিনেমা যে কোনোভাবেই হতে পারে। আজকে যখন কাম্বোডিয়ার সিনেমা পৃথিবীতে মানুষ দেখতে পারে, আজকে যখন নেপালের সিনেমাও দেখতে পারে, সুতরাং আমাদের সিনেমা দেখার মতো, বানানোর মতো ক্ষমতা আমাদের অনেক ভালোই আছে। তো সিনেমা প্রযুক্তি দিয়ে হয় না, এটা মনন বা এটা অন্য চিন্তা দিয়ে হয়। অন্য চিন্তা দিয়ে। আমি দুজন প্রযোজক আছেন, লাইন প্রডিউসার এবং প্রডিউসার হাফ স্টপ ডাউনের, তাদের কাছ থেকে জানতে চাইবো আপনাদের কি ধারণা এই বিষয়গুলো নিয়ে? একেবারেই একমত। এখন তো আসলে যত দিন যাচ্ছে এত বেশি পকেট বের হচ্ছে, এত বেশি খরচের খাত বেড়ে যাচ্ছে, সেটা যেভাবেই হোক না কেন। তো আসল যেই মানে যত মানে একটা সিনেমা হোক, বিজ্ঞাপন হোক, নাটক হোক, ওটা বানাতে যে আসলে যে পরিমাণ অর্থ লাগে তার আসলে এখন 50%ও আমরা পাই না। এটা সব ক্ষেত্রেই। এখন বিজ্ঞাপনের ক্ষেত্রে সেম কথা, যে বিজ্ঞাপনের বাজেট আস্তে আস্তে কমতে কমতে অনেক কমে যাচ্ছে, কারণ এখন কন্টেন্টের দিকে মানুষ ডেভেলপ করছে, ডিজিটালে করবে, টিভির প্রচার কমিয়ে দিচ্ছে। সো বাজেট সব দিক থেকে কমে যাচ্ছে, কিন্তু এক্সপেন্ডিচার তো কারো কমছে না, খরচ তো কমছে না। যত দিন যাচ্ছে তত আসলে খরচ বাড়ছে। সো আমাদের কোয়ালিটিটা রাখতে গিয়ে বা পুরো প্রজেক্টটা শেষ করতে যে পরিমাণ আসলে অর্থ সবাইকে দেওয়া উচিত বা যেখানে যা খরচ করা উচিত, সেটাও আমার মনে হয় আমরা করতে পারি না। সব জায়গায় একটা অতৃপ্তি থেকে যায়। যতদিন যাচ্ছে মিম কি বলবেন? আমিও অ্যাকচুয়ালি ওদের সাথে একমত। যে মৌ যেটা বললো যে ডিজিটাল কন্টেন্টের জন্য আসলে আমরা বিজ্ঞাপনের জন্য যেই পরিমাণ আমাদের বাজেট কমছে, সাথে সাথে ডিজিটালের জন্য আসলে যেই পরিমাণ বাজেট আসলে ফিক্স হচ্ছে, সেটা দিয়ে আসলে আমার মনে হয় না খুব বেশি ভালো মানের কিছু হবে, করা সম্ভব আসলে আমাদের। আমরা যদি একটা পার্শ্ববর্তী দেশের কথাই যখন চিন্তা করি, যখনই একটা বিজ্ঞাপন আসলে বাংলাদেশে বানাবো, যে আসলে বাজেটটা আমরা চিন্তা করি, যদি একই জিনিস বাইরের দেশে গিয়ে আমরা বিদেশে চিন্তা করি, তার তো 4 গুণ হয়ে যাবে। হ্যাঁ, সো ডেফিনেটলি ওদের কোয়ালিটি ভালো হবে আমাদের কোয়ালিটির তুলনায়। আমরা পার্শ্ববর্তী দেশ, আমাদের যদি ইন্ডিয়ার কথাই আমরা চিন্তা করি, ওদের বাজেট এত বেশি থাকে যে ওদের কোয়ালিটি স্বাভাবিকভাবেই ভালো হবে। দে ইউজ অল দ্য বেস্ট থিংস ওদের প্রোডাকশন কিন্তু ভালো করার জন্য। এখানে আরেকটি কথা আছে যে বাজেট পেয়ে আমরা কিন্তু অনেক সময় তাদেরকে কপি করার একটা চেষ্টা করছি, তাদের কাছ থেকে সিনেমা নিয়ে নকল করার চেষ্টা করছি। সেটা নিয়ে কি বলবেন? সেটা কতটা কাম্য আমাদের কাছে? এটা টিকবে না। এটা সবাইকে অতদিন না, থাকবে না, কারণেই খারাপ। টাইমিং করছে মানুষ, বাট টাইমিংও না, ওই নকল করা ছবি, ওই 4 গান এবং নায়িকা সমুদ্রের পাড়ে এরকম ব্যাকা হয়ে আছে, আর ক্যামেরার সামনে দিয়ে জিমি জিব একটা যন্ত্র আছে, সেটা দিয়ে যাচ্ছে সামনে পিছে, এ দিয়ে কাজ হবে না, এই বেশি দিন টিকবে না এগুলো। যৌথ প্রযোজনা নিয়ে যদি আপনার কোনো অভিমত থাকে, যদি আমরা একটু যৌথ প্রযোজনা একমাত্র বাঁচার উপায় এখন সিনেমার ইন্ডাস্ট্রি থেকে, কিন্তু যৌথ প্রযোজনা শুধু ভারতের সাথে না, আমি মোর ইন্টারেস্টেড যৌথ প্রযোজনা যৌথ প্রযোজনা, সত্যি যৌথ প্রযোজনা ওয়ার্ল্ডওয়াইড। আমরা এবার মার্চ দ্য ফিল্মে গিয়েছিলাম আমাদের আয়নাবাজি প্রজেক্ট নিয়ে, ভবিষ্যতে ডিস্ট্রিবিউটর সেলস এজেন্ট তৈরি করার জন্য। সেখান থেকে এইটুকু উপলব্ধি করেছি, এখন সিনেমা বানালে ওয়ার্ল্ড সিনেমা বানাতে হবে, এবং যেটা অরিজিনাল বাংলাদেশের ছবি হবে, কিন্তু সেটা প্রযোজিত বা এটার কো-প্রডিউসড হওয়া উচিত ফ্রান্স, ইটালি, জার্মান, কোরিয়া, জাপান, ইন্ডিয়া হতে পারে, এশিয়ার মধ্যেও বিভিন্ন মানে কান্ট্রি ডিপেন্ড করবে। যৌথ প্রযোজনাই সিনেমার ইন্ডাস্ট্রি আমাদের দেশে বাঁচাবে, কিন্তু আমাদের ওইভাবে সিনেমাটাকে ওয়ার্ল্ড সিনেমা হিসেবে চিন্তা করতে হবে। কিন্তু তাই বলে এই না যে আমরা এমন সিনেমা বানাবো সেটা শুধু বিদেশিরা দেখবে এবং ওদের জন্য না, আমাদের সিনেমা আমাদের অরিজিনাল সিনেমা হতে হবে, আমাদের একেবারে সব মানুষ যেন বুঝতে পারে, তাদের গল্প মনে করে নিজে। ইন্টারন্যাশনালি আমাদের ছবি তখনই নিবে যখন আমরা আমাদের গল্পটা ঠিকমতো বলতে পারবো। আমরা ইন্টারন্যাশনালি কোনো ছবি বানাতে পারবো না, আমরা আমাদের গল্প বানাতে হবে, তাহলে ইন্টারন্যাশনাল ছবি নেবে। আপনি আমাদের গল্প বলতে আপনার মাথায় আরো কি মনে হয়, যে কোন গল্পটাকে আপনার মনে হয় যে মানুষের গল্প? সব গল্পই নিশ্চয়ই না। আপনি আয়নাবাজিতে আমরা জেনেছি যে সাধারণ মানুষ একটা
একজনের গল্প আপনি বলেছেন, আর কি কি ধরনের গল্প মাথায় আসে বা কাজ করে যে এটা একেবারেই রুট লেভেলের মানুষের মনে হবে যেটা আমার গল্প? না না, এটা দেখলেই বোঝা যায়। মানে আমাদের ধরেন একটা সিনেমায় আমরা মাঝে মাঝে কিছু বিজ্ঞাপনে কিছু জিনিসপত্র দেখি না, যেটা দেখে মনে হয় এটা তো কোন দেশের, এটা দেখে মনে হয় না এরকম তো আমাদের বিজ্ঞাপন তো আছে, এটা কোন দেশের রান্নাঘর, কোন দেশে, এটা বিজ্ঞাপনে চলে হয়তো বা, কিন্তু সিনেমায় তো আসলে আমাদের এমন ঘটনা হতে হবে যেটা ইউনিকলি আমাদের দেশে ঘটে, বা এটা দেখে মনে হয় যে এটা এই শহরের কোনো গল্প বা এই গ্রামের কোনো গল্প, বা এটা দিনাজপুরের কোনো মেয়ের গল্প, এটা আর কোনো দেশের গল্প না, কিন্তু আবার এটার সাথে একটা সার্বজনীনতা আছে, এটার সাথে সারা পৃথিবীর একটা হয়তো বা কোনো এক যোগাযোগ আছে। আজকে মেক্সিকোতে বা ব্রাজিলে যে মানুষটার গল্প বলছি সেটা আসলে এর সাথে রিলেটেড। সো সেই মানে নিউয়েন্সেন্স বা সেই কোডগুলা থাকতে হবে, যে কোডগুলা দিয়ে বোঝা যায় এটা আমার মাটির কথা বলছি, এই মানুষের কথা বলছি। এরকম ছবি তো আমরা বানিয়েছি আগে, আমরা সূর্যের দিগল বাড়িয়ে বানিয়েছি, আমরা বললাম তো আমি অনেক ছবি এরকম ছবি আমরা বানিয়েছি, যে ছবিগুলা দেখেই মনে হয়, কাচের দেয়াল থেকে শুরু করে যে ছবিগুলো দেখেই মনে হয় যে এই গল্প তো আমাদের রাজনৈতিক সাংস্কৃতিক ঘটনার সাথে সম্পৃক্ত গল্প হলেই সেটা আমাদের গল্প হবে। সেটা আমাদের রাজনৈতিক সাংস্কৃতিক ঘটনা তো ওই কি জানি স্পেনে 3 বন্ধু বেড়াতে যাওয়া না, 3 বন্ধু বেড়াতে যে অদ্ভুত অদ্ভুত ঘটনা আমাদের রাজনৈতিক সাংস্কৃতিক, আমাদের ইতিহাস, আমাদের এটাতে নাই, আমাদের এই এটা এখনো ঘটে নাই। আমাদের রাজনৈতিক সাংস্কৃতিক অন্য ঘটনা, আমাদের রাজনৈতিক সাংস্কৃতিক ঘটনা যে হচ্ছে যে আমাদের দেশের একটা ছেলে প্লেনের চাকার মধ্যে ঝুলে চলে যায় এবং তারপর সে মারা যায়, এইটা আমাদের বাস্তবতা। কিন্তু তাই বলে এটা আবার আমাদের পজিটিভও জিনিস আছে, তাই আমাদের দেশে এমন কিছু ঘটনা ঘটেছে, আমাদের দেশের ওয়াসফিয়া 7টা সেভেন সামিট কমপ্লিট করেছে। সো আমাদের তো অনেক ঘটনা আছে, আমাদের অনেক গল্প আছে, আমাদের মানুষের আনন্দের গল্প আছে, সব দুঃখের গল্প না, আনন্দের গল্প আছে। সেই আনন্দের গল্পগুলোই আসলে আমি আমার সিনেমায় বলতে চাচ্ছি। জানি না কতটুকু পারবো, 10-15 বছর লেগেছে একটা ছবি বানাতে, পরেরটা বানাতে যদি আরো 15 বছর লাগে অপেক্ষা করব, কিন্তু আমি আমার গল্প বলবো। যে কোনো পুরস্কার বা প্রাপ্তি তো আনন্দের হয় আমাদের জন্য, যে কোনো কাজের পর কোনো একটা পুরস্কার। সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাগুলো কিরকম, কোন প্রাপ্তিটিতে মনে হয়েছে যে ভালো কাজ ছিল? একটা পুরস্কারের কথা বলতে পারি যেটা আমার কাছে মনে হয়েছে আমি যা পেয়েছি সেটার মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ। আমি একবার শুটিং করছি, হঠাৎ করে একটা ভালো গাড়ি করে একজন লোক আসলো, ভদ্রলোক, উনি আমার সাথে দেখা করেন, উনি একজন ডাক্তার। সো আমি বললাম যে আপনি আমার সাথে দেখা করেন, 2 মিনিট দেখা করবো। তা আমি বললাম যে কী দেখা করবেন, কী ব্যাপার, 2 মিনিট একটু। আচ্ছা ঠিক আছে। এখন বললো উনি আমাকে যে আমার হচ্ছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস, সো ওনারও অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস। তো উনি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস হওয়ার কারণে ওই যন্ত্রণায় উনি 2 বার সুসাইড করতে গেছিলো। তো তৃতীয়বার যখন উনি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন উনি আমার একটা ইন্টারভিউ দেখে। ইন্টারভিউ দেখে উনি মনে করেছে যে না, আমার এইভাবে থাকলে চলবে না, এটা কেন করতেছি আমি। তখন উনি ব্যাক করে এবং উনি আবার কাজে মন দেয়। এবং তারপরে উনি একটা ছোট্ট, এখন ওনার বিশাল বড় হসপিটাল হয়েছে এবং অনেক কাজে অনেক উন্নতি হয়েছে। এবং তারপর উনি আমার কাছে আসছে এবং উনি 3 বছর আগে আমার ইন্টারভিউ দেখেছে, উনি 3 বছর এই উন্নতি করে আমার কাছে আসছে এবং এসে আমাকে বলেছে যে ওই দিন ইন্টারভিউটা না দেখলে আমার উন্নতি হতো না, আমি শুধু আপনাকে থ্যাংক ইউ বলার জন্য আসছি। পৃথিবীতে এর চেয়ে বড় পুরস্কার আমার মনে হয় আর কিছু হতে পারে না। এরপর আর যন্ত্রপাতি পুতলা যা পাই এগুলা কিছু না, এগুলো তো জুরিরা দেখে। আচ্ছা, আর একটু যদি জানতে চাই যে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন আপনি, আপনার আয়নাবাজি চলচ্চিত্র নিয়ে সেই অভিজ্ঞতা কি? আবার সেন্টেন্সটা ঠিক করি, কান চলচ্চিত্র উৎসবে আমরা গেছি কিন্তু আয়নাবাজি মার্কেট করতে, আয়নাবাজি নিয়ে না, এটার মধ্যে অনেক পার্থক্য। আচ্ছা, এটা যখন বলা হয় কান চলচ্চিত্র উৎসব খুব গুরুত্বপূর্ণ উৎসব, এখানে কম্পিটিটিভ সেকশনে অনেক ছবি নেওয়া হয় এবং সেই ছবি যদি সিলেক্টেড হয় তাহলে সবচেয়ে বড় পাওয়া যে কোনো চলচ্চিত্রকারের জন্য হয়তো পারে। আমাদের দেশে একমাত্র মাটির ময়না কান চলচ্চিত্র উৎসবের অল্টারনেটিভ উৎসব যেটা বলা হয় ডিরেক্টরস ফোর্টনাইট, সেখানেই একমাত্র গিয়েছে। এছাড়া বাংলাদেশের কোনো ছবি এখনো পর্যন্ত যায়নি। আমরা গিয়েছিলাম মার্ক দ্য ফিল্ম, যেটা কান চলচ্চিত্র উৎসবের সাথেই একটা ঘটনা ঘটে, সেটাকে বলা হয় ফিল্ম বাজার, ফিল্ম মার্কেট। ফিল্ম মার্কেটে গিয়ে আপনি আপনার ছবি মার্কেট করার জন্য কোনো সেলস এজেন্ট বা ডিস্ট্রিবিউটর খোঁজার জন্য মার্কেট করতে পারেন। আমাদের উদ্দেশ্য ছিল ওইখানে গিয়ে আমাদের ছবি আগামী বছর মার্কেট করার জন্য কোনো সুবিধা আছে কিনা। কান চলচ্চিত্র উৎসবে মার্কেট স্ক্রিনিং করা হয় যাতে ডিস্ট্রিবিউটর বাইরে দেখে আমার ছবি কেনার কোনো সম্ভাবনা আছে কিনা। এটা
কারণ কান চলচ্চিত্র উৎসবে আয়নাবাজি যদি সিলেক্টেড হতো কখনো তার চেয়ে ভালো কিছু হতো না। না, আয়নাবাজি সিলেক্টেড হওয়ার মতো কোনো ছবি, হ্যাঁ, আর কান চলচ্চিত্র উৎসবের মতো। সেটা আমরা চেষ্টা করছি পৃথিবীর অন্যান্য ফেস্টিভ্যালগুলোতে এখন কোনো ছবিতে আয়নাবাজি সিলেক্টেড হলে আমরা এটা আয়নাবাজির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়তো বা সেই ফেস্টিভ্যাল। কিন্তু আপনার সেই ওই যে আপনি বলছিলেন যে মার্কেটিং করার জন্য গেছে, সেটা কেমন ছিল অভিজ্ঞতা বা কেমন? ভালো, কিন্তু অনেক এসেছিল? কঠিন, এত সোজা না, ওটা অনেক সময় লাগবে। আমরা প্রথমবার গেছি, আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আসলে ছবি করতে হবে এবং কিভাবে ছবির সেলস এজেন্ট, মার্কেট ডিস্ট্রিবিউটর করতে হবে। কারণ বাংলাদেশের মার্কেটে তো আমরা বুঝতে অনেক সময় লাগছে, ইন্টারন্যাশনাল মার্কেটও বুঝতে অনেক সময় লাগবে। তো হয়তো বা আগামী বছর আমরা আরো ভালো পজিশনে গিয়ে মার্কেটে উপস্থিত হতে পারবো। আয়নাবাজি নিয়ে যখন এত কথা হচ্ছে, আমরা বোধহয় এক ঝলক আয়নাবাজির কিছু অংশ দেখে আসা যায়। একটু দেখে নিই আয়নাবাজির এক ঝলক। শারাফাত করিম, আয়না। হ্যান্ডেল করতে পারবে তো? জেলখানায় কাগজ ছাড়া কাউয়ার গুয়ো মিলত না। এটি একটি রাজনৈতিক চক্রান্ত। জনগণ চায় আমি বাইরে থাকি, তাহলে ভেতরে যাবে কে? এই শহরে আপনার মতো ক্রিমিনাল একটাও নাই। আমি আয়না একজন। খুব এক্সাইটিং লাগছে, এখন থেকে মনে হচ্ছে কবে দেখবো। আশা করি দর্শকদেরও একই অবস্থা হবে। এর পেছনের গল্প যদি একটু শুনতে চাই আপনার কাছে। আয়নাবাজি নিয়ে আমরা কাজ করছিলাম 3 বছর যাবত। আমার বন্ধু, আমার অনেক দিনের সহকর্মী এবং আমার সহকর্মী আমার একসাথে সহযাত্রী একসাথে কাজ করেছি। সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ে, সেটা আমরা সবাই চিনি তাকে, শাওন, কাউসার আলম শাওন, গ্রের কর্ণধার। এখন ও আমাকে 3 বছর আগেই গল্পটা বলেছিল যে এরকম একটা গল্প আমরা করি, চল। আমি তখনও ঠিক বিশ্বাস করতে পারছিলাম না যে গল্পটা করব না, এরকম গল্প করব, এটার মধ্যে রাজনীতি, সমাজনীতি কিছুই বুঝতে পারছি না, এটা একটা অন্য কিছু করি, এরকম একটা ভাবনা ছিল। কিন্তু ও আমাকে অনেক ইন্সপায়ার করছিল এটা করার জন্য। তারপরে এটা অনম বিশ্বাস আমার বন্ধু, আমরা তারা মিলে অনম এটা চিত্রনাট্যটা লেখা শুরু করে এবং আমাদের সহযোগিতায় এটা চিত্রনাট্যটা মোটামুটিভাবে কমপ্লিট করে। এবং তারপরেও প্রায় 1 বছর আগেও আমরা জানতাম না যেটা আমরা করব। তো আমরা এটা চিন্তা করছি এটা করবো কি করবো না। তখন একদিন রাতে মিমকে আমি বললাম যে স্ক্রিপ্টটা পড়ো তো, এটা করবো, ফাইনালি এটা করবো কিনা। মিম আমার অনেকগুলো স্ক্রিপ্টই পড়েছে, আমার যে এখন পেন্ডিং যে কাজ আছে আগে পরে। তখন আমাকে বলল যে হ্যাঁ, এটা কিন্তু একটা দুর্দান্ত গল্প হতে পারে। ওই দিন রাতে আমার মনে হয়েছিল যে হ্যাঁ, যখন একটু অবজেক্টিভলি একটা গল্প পড়ে বলতে পারছে জিনিসটা, তাহলে এটা নিয়ে আমি ভাবি। তখন আমি শাওনকে বললাম যে শাওন, আমি সিরিয়াসলি এটাই করবো। তখন শাওন বললো ঠিক আছে, তাহলে আমি তো জিজ্ঞেস করি আমরা কোনো প্রডিউসার ব্যবস্থা করতে পারি বা ফাইন্যান্সের ব্যবস্থা করতে পারি না। শাওনদের একটা নিজস্ব কোম্পানি, সেটার নাম হচ্ছে কন্টেন্ট ম্যাটার্স। এটার মধ্যে আদিল ভাই আছেন এবং আরও অনেকে আছেন এবং তারা একটা কোম্পানি। তারা তখন আমাকে বললো যে, শাওনকে বললো যে তুমি যদি বলো এই ছবি তুমি তোমার দায়িত্বে তুমি করতে চাও, তাহলে আমরা এটা পিছনে লগ্নি করতে রাজি আছি এবং টাকা পয়সার উপর যেভাবেই হোক সেটা পরে দেখা যাবে, লগ্নি করতে রাজি। এই শাওনের এই বলবো সহযোগিতায় বা তার কারণে আসলে আমরা এই ছবিটা উইদাউট এনি ডিস্টারবেন্স অফ প্রডিউসার আমি আসলে ছবিটা করতে পেরেছি। আর আপনি যখন স্ক্রিপ্টটা পড়ছিলেন, কোন জায়গা থেকে আপনার মনে হয়েছে যে এই সিনেমাটা হওয়া উচিত? আয়নাবাজির গল্পটাই খুবই অন্যরকম একটা গল্প। এটা এরকম না যে এভরিডে আমাদের সাথে হচ্ছে, আসলে আমরা এভরিডে এরকম কিছু দেখি, এরকম কিছু না আসলে গল্পটা। যদিও গল্পটা ঢাকা শহরের গল্প, ছবি জুড়েই পুরোটাই আমরা ঢাকা শহরকে দেখব, কিন্তু তারপরেও গল্পটা আসলে খুবই আনইউজুয়াল। এই গল্পটা সম্পর্কে আমরা অনেকে হয়তো বা জানি না। সম্পৃক্ততাটা যদি একটু জানতে পারি মোয়াপুর কাছে। হাফ স্টপ ডাউনের সম্পৃক্ততা হচ্ছে যখন অমিতাভ ভাই আসলে সিনেমা বানাবে, এটা তো আমাদের অনেক আগে থেকে আমাদের ইচ্ছা যে আমরা আসলে সিনেমা বানাতে চাই। কিন্তু তারপর যখন আমরা সিলেক্ট করা হলো যে এই স্ক্রিপ্টটা নিয়ে আমরা কাজ করব, তখন আমাদের পরিবার যারা আছেন হাফ স্টপ ডাউনের সবাই, তো আমরা সবাই তখন, আমার পিয়ন থেকে শুরু করে দরকার মানে আমার ডিরেক্টররা পর্যন্ত সবাই আসলে আমরা একসাথে অমিতাভ ভাইয়ের সাথে যুদ্ধে নামছি
যে ওকে আমরা আসলে সিনেমাটা বানাবো। এখন সিনেমা করতে তো অনেক পার অতিক্রম করতে হয়। 6 মাসের যে যুদ্ধটা সেটা আমরা আসলে সবাই মিলে করেছি। হাফ স্টপ ডাউনের যেভাবে হেল্প করার দরকার, প্রোডাকশন সাপোর্ট, আমাদের কো প্রডিউসার সাপোর্ট, এক্সিকিউটিভ প্রডিউসার আমরা হায়ার করেছিলাম, আর কাস্টিং যিনি দেখেছিলেন তিনি একজন ছিলেন যিনি আসলে ট্রেনিং নিয়েছিলেন নূপুর আপু। তারপর সেই জিনিসটাকে মেনটেন করা, কস্টিউম মেনটেন করা, এগুলো সব একদম একটা অর্গানাইজেশন। আমাদের হাফ স্টপ ডাউনের অমিতাভের যে টিমটা আছে ওই টিমটাই বেসিক্যালি আসলে মোরাললেস ওই টিমটাই আমাদের আয়নাবাজির জন্য কাজ করেছে অমিতাভের সাথে। আমরা আলাদাভাবে বাইরে থেকে আসলে খুব বেশি মানুষকে আমরা আমাদের এক্সিকিউটিভ প্রোডিউসার ছিল এশা ইউসুফ এবং ও আমাদের এই সিনেমাটাকে বলা যায় যে প্রোডিউসিং লেভেল এক্সিকিউশনে সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা ছিল তার, যে সে আসলে সিনেমাটা ওই রকম শক্তিশালী এক্সিকিউটিভ প্রোডিউসার ছিল বলেই আসলে ছবিটা আসলে অনেকভাবে মানে করা গেছে, আদারওয়াইজ আমার জন্য ডিফিকাল্ট ছিল অনেক সময়। আর হাফ স্টপ ডাউন মৌ যে সাপোর্টটা ওই প্রথম আমাকে দিয়েছিল, যে আমাকে 6 মাসের জন্য আমাকে বলেছিল যে ইউ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইউর বিজনেস, জাস্ট মেক ইউর ফিল্ম এবং আমার মতো করে আমি করতে থাকি, যে বিজনেস আমি সামলাবো, কিভাবে উপার্জন হবে সেটা আমরা দেখব। মৌ আসলে সেই কাজটা সেই সময় করেছে। প্লাস হাফ স্টপ ডাউনের এই আয়নাবাজিতে হাফ স্টপ ডাউন ইজ ওয়ান অফ দ্য প্রডিউসার, তো আমরা হাফ স্টপ ডাউনকে লগ্নি করেছি কিছু, এই লগ্নিটাও আমরা করতে পেরেছি ওই মৌয়ের টিম এবং মৌ যখন অন্যভাবে উপার্জন হাফ স্টপ ডাউন থেকে যখন আমরা সেই সাপোর্টটা পেয়েছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসলে এই ধরনের একটি পরিবারের সঙ্গে কথা বলতে পেরে, সময় কাটাতে পেরে আমাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগছে, স্মৃতি হয়ে থাকবে। এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ, 7 বছরের এবং অভিনন্দন। আজকে 7 বছর পার করছি আমরা এবং আমরা আশা করি এটিএন নিউজ আরো বড় হবে। 6 বছর পার করে আমরা 7 বছরে আসছি এবং আরো সমৃদ্ধ হবে এবং আমরা গণমানুষের জন্য কিছু কাজ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের চারপাশকে আলোকিত করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সাধারণের অসাধারণ হয়ে ওঠার গল্পে আমাদের সঙ্গে গুণী একজন ব্যক্তি এবং তার পরিবার উপস্থিত ছিলেন। আমরা জানি, আমরা বিশ্বাস রাখি এই মানুষটির গল্প শুনে আপনারা অনেক কিছু জানতে পারলেন, অনেক কিছু নিজেদের মধ্যে নিতে পেরেছেন। প্রত্যেকটি মানুষের মধ্যে, প্রত্যেকটি সাধারণ মানুষের মধ্যে অসাধারণ গুণাবলী থাকে, শুধু সেটাকে ব্যবহার করার বা সেটাকে নিয়ে কাজ করার জন্যে আমাদের শক্তিটুকু দরকার, আমাদের বুদ্ধিটুকু দরকার, যে আমরা সত্যি এগিয়ে যেতে চাই। আপনাদের সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।